দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি গল্প আমি ও বিপাশা এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প আমি ও বিপাশা। মেয়েটির দিকে অবাক হয়ে চেয়েছিলাম কতক্ষণ। খুব চেনা লাগছিল, অথচ সাহস করে জিজ্ঞেস করতে পারিনি। তবে অবাক হবার কারণ, নির্জন নদীর ধারে সভ্যতা খুব কদাচিৎ দেখা যায়। যদিও খানিক দূরে একটা হাইওয়ে, বিশাল ব্রিজ আর উঁচু উঁচু বিদ্যুৎবাহী ফ্রেম রয়েছে। শরতে এই নদী এখন বেগবতী। কাশফুল ফোটা দুই পাড়ও ভারী চঞ্চল। বাঁধের জামগাছটার ছায়ায় দাঁড়িয়ে মেয়েটির মুখোমুখি হতেই চিনল। বিয়াস নাকি? কখন এলে? সে প্রথমটা একটু হকচকিয়ে পড়েছিল, পর মুহূর্তে চিনতে পেরে হেসে উঠল। পারুদা, আমরা কাল এসেছি। তোমার সাতলেজও এসেছেন? দেখা হয়নি? না তো। কেমন আছো সব? বাবা মা ভালো আছেন? সামাজিক প্রাণীর পক্ষে এইসব বলার রীতি আছে বলেই অনর্গল কিছুক্ষণ বলে গেল। সে ভুরু নাচিয়ে বলল, কিন্তু বিয়াস নামটা এখনো আপনার মনে আছে দেখছি। আছে আছে, আরো কত কি মনে আছে। যেমন? শুনবে বলে গলার স্বর একটু চাপা করলাম। এক খরার দুপুরে ওই জামবনে তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম। তারপর কি ভীষণই একটা কাণ্ড হলো। তুমি মাছের মতো ছটফট করছিলে, অথচ সে যেন সুখ তোমার। তার মুখ রাঙা হয়ে গেল শুনতে শুনতে। মুখ ঘুরিয়ে শুধু বলল, যা, লজ্জা পাওয়ার কি আছে? সে বিয়াস তো তুমি এখন আর নও, রীতিমতো বিপাশা চৌধুরী। বিপাশা হঠাৎ যেন সামলে নিল। তার সভ্যতাময় সপ্রতিভ চেহারায় হাসতে হাসতে বলল, আর দাদাও এখন শতদ্রু চৌধুরী হয়ে গেছেন, জানেন তো? বলো কি? হবে না আবার? ওড়িশার একটা প্রজেক্টের বড় কর্তা হয়েছেন তো। জানতাম শতদ্রু উন্নতি করবে। একটা মেটুলি ঝোপের পাতা ছিঁড়ে বিপাশা বলল, উন্নতি না হাতি। তোমার মনে নেই পারুদা, দাদা বলতেন এয়ারফোর্সের পাইলট হব, আকাশে আকাশে ঘুরব, আর নিচেই নামবো না। মাটির ওপর গুলি গোলা বোমা ছুঁড়ে পৃথিবীর 12টা বাজাবো। হ্যাঁ, শতদ্রুটা তাই বলতো বটে। তখন যেন তোমার বাবার সঙ্গে তোমার জ্যাঠার একটা মামলা চলছিল না? বিপাশা শান্ত চোখে আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এখানে কোত্থেকে হাজির হলেন জানেন? আপনাদের বাড়িতে খোঁজ নিয়ে এসেছিলাম এসেই। শুনলাম। শুনলে পারু মানুষ খুন করে ফেরারি হয়েছে। বিপাশা চমকে উঠল। যা, তা কেন বলবে? বলল নেই, ব্যাস। বলল নেই, আর হঠাৎ এই সকালে আমাকে নদীর ধারে দেখতে পেলে। এতে তোমার কিছু অবাক লাগছে না? বিপাশা সরল মুখে বলল, না তো। আমার চেহারায় কিছু টের পাচ্ছ না? সে আমাকে কয়েক মুহূর্তে খুঁটিয়ে দেখে নিয়ে বলল,
না। আমার ময়লা শার্ট, ভিজে ধুতি, খালি পা, লাল রুক্ষ চোখ দেখেও কিছু আঁচ করতে পারছো না? বিপাশা এবার সন্দিগ্ধ স্বরে বলল, কিছু বুঝতে পারছি না পারুদা। বিপাশা, তুমি কি গ্রাম থেকে হেঁটে এতটা পথ এসেছো? না, গাড়িতে। ওই যে ব্রিজে আমার গাড়ি। তুমি নিজেই ড্রাইভ করো? হুম। বিপাশা, তোমার পরনের ওটাকে কি বলে যেন? বেলভেটস? বিপাশা একটু অপ্রতিভ হলো। হঠাৎ আমার পোশাক নিয়ে পড়লেন কেন? নিজের কথা বলুন। বিপাশা, তুমি সভ্যতার অন্তর্গত। ইস, আপনি যেন নন। আচ্ছা বিপাশা, তোমার এখানে আসতে ইচ্ছে করলো কেন? এখানে তো শুধু কাশফুল, নদীর ঘোলা জল, পাঁক, জঙ্গল, পোকামাকড়। বিপাশা, সরে দাঁড়াও, ঝোপে একটা লাউডোকা সাপ। বিপাশা চমকে সরে এলো। কই, কোথায়? ওকে দেখিয়ে দিলাম। তারপর বললাম, ভীষণ বন্যা হলো তো, সব পোকামাকড় এসে বাঁধের ঝোপে ঝাড়ে আশ্রয় নিয়েছিল। এখনো ফিরে যায়নি যে যার এলাকায়। এমনকি শামুকগুলোও এখানেই ডিম পেড়েছিল। আর আপনি ওভাবে কথা বলবেন না পারুদা, কেমন ভয় করে। তবু তুমি এখানে এসেছো? বারে, ছেলেবেলার চেনার সব জায়গা মনে পড়ছিল, তাই তো এলাম। ও কি, ওদিকে কোথায় যাচ্ছেন? চুপ, লুকোচ্ছি, ব্রিজে পুলিশ যাচ্ছে। বিপাশা ব্রিজটা দেখে নিয়ে বলল, ওরা সাইকেলে কোথাও একটা যাচ্ছে, কিন্তু ওদের দেখে লুকোচ্ছেন কেন? বলুন না, আমি আসামি, ফেরার হয়েছি, আমি মানুষ খুন করেছি। তুমি, আপনি, আপনি কি নকশাল পারুদা? আমি কোনো দলের মানুষ নই, পৃথিবীকে বদলানো দুঃসাধ্য। সকৌতুকে বিপাশা বলল, ভালো, কাকে খুন করেছেন? শোনোনি, গ্রামে কেউ বলেনি? না, কেউ বলেনি, খুনটুন করলে নিশ্চয়ই বলতো। বিপাশা, হুম, তুমি চলে যাবে এখান থেকে, তোমাকে দেখে আমার ভীষণ লোভ হচ্ছে। বিপাশা প্রায় হইচই করে বলল, এই, আপনি এখনো বড্ড অসভ্যতা করতে পারেন, সত্যি। যা ছিলেন তাই একেবারে, যা। বিপাশা, তুমি এত সুন্দর হয়ে গেছো যে মেরে ফেলবো পারুদা, একেবারে খুন করে ফেলবো, কিন্তু বাজে কথা বলবেন না। এগিয়ে গিয়ে ওর একটা হাত ধরলাম। বিপাশা, চলো না, ওই জাম বনটায় গিয়ে কথা বলি, এখানে দাঁড়ানো নিরাপদ নয়, চলো না। বিপাশা অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ালো। যেতে যেতে ব্রিজে নিজের গাড়িটা একবার দেখে নিল। টের পাচ্ছিলাম যে ও খুব সতর্কভাবে হাঁটছে, ইচ্ছে অনিচ্ছের দ্বন্দ্বে চঞ্চল হয়েছে। তবু আমাকে এড়াতে পারছে না, কারণ আমি ওর ছেলেবেলার এক ভয়ঙ্কর দিন, অন্তত বিগত সময়ের 13 বছর বয়সের মেয়ের জীবনের একটি অমোঘ সত্য। আর ও যা অনুভূতিপ্রবণ মেয়ে, নিজের রক্তকে যে একবার বুঝেছে, তার মুক্তি নেই। বাঁধটা নদীর পাশাপাশি ঘুরে জামবনে ঢুকেছে। এই জঙ্গলটা সিকি মাইল একটানা চলেছে। একসময় দুপাশে বিশাল খড়ের জঙ্গল ছিল, এখন আবাদ হয়েছে, সবুজ ধানের মাঠ। অবশ্য
সদ্য বন্যার গাঢ় ঘোলাটে জল নেমে গিয়ে সবুজ রংটা হলুদ দেখাচ্ছে। ভাগ্যিস শিগগিরই বন্যার জল নেমে গেল, তাই মাঠটার বিশেষ ক্ষতি হয়নি। কয়েকটি দিনের রোদে এই ধান গাছগুলো আবার সামলে নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে। কোথাও কোথাও এক টুকরো পোড়ো জমির ওপর বাবলা বন। সেখানে দূরে গয়লারা এক দঙ্গল গরু মোষ নিয়ে গেছে। বাবলা ফল পেড়ে খাওয়াচ্ছে প্রাণীগুলোকে। কোথাও কোনো ধানের ক্ষেতে একটা চাষি হাঁটু দুমড়ে আগাছা ওপড়াচ্ছে। দূরে গাছপালার পায়ে ধোঁয়াটে ভাব। শিশির শুকিয়ে যাবার পর ঘাস ফড়িং, লাল পোকা, নীল পোকারা দলে দলে বেরিয়ে পড়েছে। মাকড়সার জালগুলো এখন শুকনো। কোথাও সাপ দেখতে পেয়ে শালিক আর ফিঙে পাখির ঝাঁক তুমুল চেঁচামেচি করছে। জামবনে ঢোকার পর ঘন ছায়া এসে আমাদের ঢাকলো এবং আমরা দাঁড়িয়ে গেলাম। বিপাশা সব দেখতে দেখতে বলল, এখানে কোথাও একটা বটগাছ ছিল না? সেটা কবে উপড়ে গেছে। তোমার জ্যাঠামশাই তার কাঠ বেচে অনেক টাকা পেয়েছিলেন। অবশ্য তোমার বাবার হিস্সাও ছিল। বিপাশা হাসল। দায় পড়েছে বাবার। সম্পত্তির লোভ থাকলে গ্রাম ছেড়ে যেতেনি না। তা ঠিক, তবে তুমি তখন ছোট ছিলে, জানো না। তোমার জ্যাঠার অত্যাচারেই চলে যান কলকাতা। তোমার মামাই প্ররোচিত করেছিলেন জানতাম। আচ্ছা, মামা বেঁচে আছেন তো? ভীষণ বেঁচে আছেন। এখন তো পাড়ার কাউন্সিলর, রাজনীতির পান্ডা। নিউজ পেপারে ওনার অনেক কীর্তির কথা পেতে পারেন, এখনো পাবেন। খবরের কাগজ কতদিন পড়াই হয় না। বনে জঙ্গলে লুকিয়ে বেড়াচ্ছি। যা, ফের বাজে কথা। সত্যি বিপাশা, আমি আসামি। মেরে ফেলবো পারুদা। আপনি করবেন মানুষ খুন? ইস! আচ্ছা পারুদা, ফ্লাডের জল এই উঁচু জায়গাটা নিশ্চয় ডোবাতে পারে না? না। কেন? জানেন, আমার হঠাৎ হঠাৎ ভারী ইচ্ছা করত নদীর ধারে একটা বাংলো মতন বাড়ি থাকলে কি ভালোই না লাগতো। অবশ্য ঘাটশিলা আর নেতারহাটে বাবা দুটো কটেজ কিনেছেন। আমরা মাঝে মাঝে সেখানে গিয়ে থাকি। পাহাড় পাহাড় আর পাহাড়, অপূর্ব লাগে। তুমি গেছো কখনো নেতারহাট? না। এই, আবার তুমি এমন করে তাকাচ্ছ কেন পারুদা? আমাকে তুমি বলছো বিপাশা, সেই ছেলেবেলার মতো? সে জিভ কাটল। ইস, সরি সরি, স্লিপ অফ টাং। তোমার অবচেতনা থেকে 13 বছরের বিপাশা উঠে আসতে চাইছে। তুমি তাকে বাধা দিও না। কই দিচ্ছি? বিপাশা উৎসাহে বলে উঠল। তাই তো এবার পুজোয় বাবার পিছনে লেগে লেগে গায়ে নিয়ে এলুম। জানো, সারা রাত ঘুমোইনি। শুধু ভেবেছি কখন সকাল হবে, কখন নদীর ধারে যাব। আশ্চর্য, তোমাকে সভ্যতা এতটুকু বদলাতে পারেনি? না, তা বললে ভুল হবে। পেরেছে বই কি, প্রায় সবটাই পেরেছে। এ একটা জাস্ট কৌতূহল বলতে পারেন। প্রিমিটিভ ব্যাপারগুলোর প্রতি কৌতূহল। সভ্যতাও মাঝে মাঝে পিছু ফিরে তাকায়। ওকে খুব সিরিয়াস মনে হলো। বললাম, বলে যাও। কৌতূহল কি? শুধু স্মৃতির টানেই একবার হাত বুলিয়ে দেখতে আসা, কতটা কি বদলেছে, তার মানে কতটা এগোতে পেরেছি এবং ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছো বিপাশা? কে জানে, কিছু বুঝতেই পারছি না। বিপাশা, তোমাকে আমি ওই গাছটার তলায় এক
খরার দুপুরে। এবার যেন লজ্জায় রাঙা হলো না, তবু বাধা দিল। আমি ভাবিনি যে আপনি ট্রেচারি করবেন, তা না হলে কি একলা আসতুম? ইস, কি ভয় না পেয়েছিলাম। আর কিছু যন্ত্রণাও। সে মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, প্রথম কুমারিত্বের স্থলন, খুব কেঁদেছিলাম। আনলাকি 13 নাকি লাকি 13? আপনি কি সাংঘাতিক ছেলেই না ছিলেন! ভাগ্যিস পালিয়ে গিয়েছিলাম। আবার আপনি বলছো? হ্যাঁ, সরি। জানেন, সরি সরি। জানো পারুদা, যার হাতে কুমারিত্ব যায় তাকে মেয়েরা সারা জীবন মনে রাখে। না, সেভাবে নয়, ইন দ্য সেন্স যন্ত্রণায়। কতটা গোপন পাপ কিংবা অসুখের ক্ষতচিহ্ন, সেটা মনে রাখতেই মনে রাখে। তোমার সাথে পাপ করেছি, সেই তো আমার পুণ্য। কি বললেন, কি বললেন? তোমার সাথে পাপ করেছি, সেই তো আমার পুণ্য। বাহ, কার লাইনটা? নাম বললে তুমি চিনবে কি? তুমি তো হ্যারল্ড রবিন্স পড়ো। মোটেও না, আমি বাংলা বইও পড়ি। পারুদা, তুমি কবিতা লেখো না আর? না। বিপাশা, আমার কিন্তু ভীষণ লোভ জাগছে। অন্যমনস্কভাবে সে বলল, কিসের? তোমাকে এখানে আবার একলা পেয়ে 7 বছর পরে। সে হঠাৎ জ্বলে উঠল, মুখ ঘুরিয়ে তীব্র দৃষ্টে তাকালো, বলল, তোমার লজ্জা করবে না? এখন তো তুমি বয়স্ক মানুষ, আমিও তাই। সেন্স এবং রেসপন্সিবিলিটি দুজনেরই প্রচন্ড থাকা উচিত। তোমার কাছে আমার কোনো লজ্জাই নেই। আর দায়িত্বজ্ঞান, আমি নির্বিকার, প্রকৃতির মধ্যে আছি। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার নাসারন্ধ্র কাঁপছিল, ঠোঁটও। দীর্ঘ 3 মিনিট সে চুপ করে থাকল। আমিও চুপচাপ তাকে লক্ষ্য করলাম। তারপর বললাম, শুনেছি মেয়েরা যাকে ভালোবাসে না তাদের শরীর দিতে পারে না, ভাবে শরীরই তাদের সব। পুরুষরা তা কোনোদিন ভাবেনি, আজও ভাবে না। অবশ্য মেয়েদের সন্তান ধারণ করতে হয়, সেটাই যা রিস্ক, প্রকৃতির রক্ষা কবচ। তবে আজকাল প্রকৃতির নিয়মকেও মানুষ ফাঁকি দিতে পারে। সভ্যতা মানেই তো তাই। তুমি আমার সব সুখ নষ্ট করে দিলে পারুদা। কাঁদছো কেন? এতে কান্নার কি আছে? কেন, এইসব ছাড়া কি আর কিছু পেলে না এখানে? তুমি কান্না থামাও বিপাশা, আমার অসহ্য লাগছে। তুমি আজও তেমনই অমানুষ। যাও, তোমার কাছে থাকবো না। সে পা বাড়ালো। আমি তার সামনে দাঁড়ালাম। যেও না বিপাশা, গায়ের জোরে আজ আমাকে পাবে না। সরে দাঁড়াও। না, আমি চেঁচাবো, লোক ডাকবো, তোমার মুখ চেপে ধরবো। তুমি তুমি এত অভদ্র আর নীচ হয়ে গেছো! ছি! বিপাশা, আমি নিজেকে থামাতে পারছি না, কারণ তুমি আমার ছিলে একদিন, আজ আবার আমার হাতেই এসেছো। না না, আপনি সরুন। ওর 2 কাঁধে হাত রাখলাম। ছাড়াবার চেষ্টা করলো, পারল না। দৃষ্টি মাটির দিকে রেখে হাঁপাতে হাঁপাতে বলল, এখনো বলছি, ছেড়ে দিন, বাঁদরামি করবেন না। তারপর আচমকা আমার গালে চড় মারল। সঙ্গে সঙ্গে মনে হলো
প্রকৃতিতে একটা তুমুল হইচই পড়ে গেল। লক্ষ লক্ষ পাখি, প্রজাপতি, ঘাসফড়িং, লাল পোকা চঞ্চল হয়ে উঠল। নিচে নদীর পাড় ভাঙল প্রচণ্ড শব্দে। একটা হাওয়া এসে পড়ল সনসন করে। দূরে একটা মোষের ডাক শুনতে পেলাম। আমার আদিম অবচেতন শ্রুতির তারে আজও হাজার হাজার শব্দপুঞ্জ প্রতিধ্বনিত হলো। সারা শরীরে চোখ ফুটল। আমার দিকে তাকিয়ে অনেক কিছু টের পেতে পেতে বিপাশা অব্যক্ত বিস্ময়ে বোবা হয়ে গেল। তারও ঠোঁট কাঁপতে লাগলো। একটা বড় ঘন ডালপালাওয়ালা হিজল গাছ। পাতায় পাতায় পাখি, পোকামাকড় আর জড়িয়ে থাকা সবুজ সাপ, খসখসে ধূসর গুড়ি, পলির হলুদ দাগে বিকীর্ণ, শীষের মতো চিরল ফুলে প্রজাপতি উঠছিল। এই গাছ বছরের পর বছর কোনো গূঢ় প্রতীক্ষায় বেঁচে থেকেছে। মাটির তলায় শেকড় বাকড় শেকলের মতো তাকে বেঁধে ফেলেছে। তবু বন্য আদিম গাছ একটা কিছু ঘটবে বলেই দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়েই আছে। পরস্পর তাকিয়েছিলুম কতক্ষণ। তারপর বিপাশা নড়ে উঠল। কোত্থেকে একটা রুমাল বের করে চোখ মুছে বলল, দাদা আসছেন। ঘুরে দেখলাম গ্রামের বাঘা জোদ্দার সাবির আলীর সঙ্গে বাঁধের পথে শতদ্রু আসছে। সাবির শতদ্রুর আগে আগে কথা বলতে বলতে আসছে। ওর হাতে একটা বন্দুক। শয়তানটা এই সময় মনিবের ছেলেকে শিকারে নিয়ে আসছে। কি করব ভেবে পেলুম না। শতদ্রুদাকে আমি সাতলেজদা বলতুম। বয়সে আমার চেয়ে অন্তত 8 বছরের বড়। খুব ইচ্ছে করছিল তুমুল চেঁচিয়ে বলি, সাতলেজদা, আমি এখানে আছি। কিন্তু সঙ্গে ওই আপদ। বিপাশা হাসতে হাসতে বলল, ও কি লুকাচ্ছ যে আবার? আশ্চর্য, কত সহজে ও হাসতে পারল। আমি ঠোঁটে আঙুল রেখে বললাম, চুপ, বলো না যে আমার সঙ্গে দেখা হয়েছে। একটু তফাতে ঘন ঝোপের আড়ালে গিয়ে দেখতে থাকলাম কত সহজে মেয়েরা পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। বিপাশা কোত্থেকে একটা ভিউ ফাউন্ডার বের করলো। চোখে রেখে ওপারের দূরের মাঠে কি দেখতে থাকলো। তারপর কথা বলতে বলতে এসে পড়ল লোক দুটি। শতদ্রুতা কি মারাত্মক ভুল ফিরিয়েছে, চেনাই যায় না। চুলে পাক ধরেছে দেখে অবাক হলাম। দারুণ পোশাক পরেছে। স্বাস্থ্যে সভ্যতার রং জলজল করছে। শয়তান জোদ্দারটাও প্যান্ট বুট শার্ট পরেছে। মোটর সাইকেলেই এসছে নিশ্চয়ই। গাড়ি দেখেই বুঝেছি দিদি এখানেই আছেন, সাবির বলল। শতদ্রু বলল, শিকারে যাবি তো চলে আয় বিয়াস। বিয়াস? আমার দেওয়া নামটা ওরা এখনো চালু রেখেছে? গায়ে কাঁটা দিল। সাবির বলল, এমন করে একা দোকা আসবেন না দিদি, জায়গাটা ভালো নয়। বিপাশা কোনো জবাব দিল না। শতদ্রু বলল, সব জঙ্গল খতম দেখছি। ওই জমিগুলো কাদের সাবিরদা? আপনারা থাকলে আপনাদেরই হতো, এখন আপনার জ্যাঠার। সনামে বেনামে আমারও খানিকটা আছে, তবে ফসল ফলানোর রিস্ক আছে। পাত ভাঙলেই তো গেল। দিদি আসুন, হরিয়াল মারবো, দেখবেন। বিপাশা বলল, না। শতদ্রু বলল, তাহলে চলে যা, গাড়ি চুরি হয়ে যাবে। বিপাশা দাঁড়িয়েই থাকলো।
কথা বলতে বলতে ওরা দুজনে চলে গেল। গাছপালার আড়ালে ওরা অদৃশ্য হলে বেরিয়ে এলাম। এখনো দাঁড়িয়ে আছো কেন বিপাশা? তোমার লাস্ট সিন যে বাকি। কিন্তু আমি মেকআপ মুছে ফেলেছি, পোশাক ফেলে দিয়েছি। তুমি কি কোনোদিনও স্বাভাবিক হবে না পারুদা? আমি ভীষণ স্বাভাবিক, বরং তুমি অস্বাভাবিক, আমাকে চড় মেরেছ। এসো, গালে হাত বুলিয়ে দিই। থাক, তুমি চলে যাও বিপাশা। তুমি কোথায় যাবে? অজ্ঞাতবাসে, পরিচয়হীন দুর্গমতায়। আবার হেয়ালি করছো? ঠিক এই সময় আমাদের পিছনে শুকনো পাতার খসখসে শব্দ হলো। কার পায়ের চাপে একটা কাঠি ভাঙল। ঘুরে দেখি একটা কাঠকুড়ুনি মেয়ে। সে হাঁ করে তাকিয়ে বিপাশাকে দেখছিল। বিপাশাও তাকে দেখছিল। মেয়েটির কাছে এসে বলে উঠল, বাবু দিদি, এখানে কি করছেন গো? দাঁড়িয়ে আছি। কার সঙ্গে কথা বলছিলেন যেন? এই যে এর সঙ্গে। কেন? এই তো। কার সঙ্গে? এই তো পারুদার সঙ্গে। পারু? মেয়েটির চোখ বড় হয়ে উঠল। পারু বাবু? ও বাবু দিদি, কি বলছেন গো? পারুবাবু যে এই হিজল গাছে গলায় দড়ি দিয়ে পড়েছিল, শোনেননি? আমি হাসবার চেষ্টা করলাম, পারলাম না। দেখলাম বিপাশার ঠোঁট কাঁপছে আবার। হিজল গাছটার দিকে তাকিয়ে আছে নিষ্পলক। তার পা দুটো কাঁপছে। তাও দেখলাম পার্থিব জড়তার বিপুল চাপে ওর চেতনার কালো স্নিগ্ধ নদীটা আঁটো হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, বিশ্বাস না হয় জিজ্ঞেস করবেন। গত বছর এমনি মাসে বাড়িতে ঝগড়া আর খুনোখুনি করে এসে এখানে মরেছিল। খুব দেমাগি লোক ছিল যে, বউয়ের সঙ্গে বনতো না। দিন রাত অনাচ্ছিষ্টি কাণ্ড চলত। শেষ অবধি মনের দুঃখে বউকে মেরে নিজের প্রাণটাও নিল। ও কি বাবু দিদি, আপনার কি হলো? হো হো করে হেসে ফেললাম। কিন্তু আশ্চর্য, আমার হাসি আর মানুষের ভাষা পেল না। সে হাসি বাতাস হলো। গাছপালা দুলে উঠল, কিন্তু কিছু হলুদ পাতা ঝরঝর করে খসে পড়ল। নদীতে আবার পাড় ধসল। লক্ষ লক্ষ পোকামাকড় চঞ্চল হলো। আর বিপাশা টলতে টলতে গাছটা আঁকড়ে ধরল। বিড়বিড় করে বলল, আমি জানতাম, আমি জানতাম, তবু ভুল হয়। বাবু দিদি, আপনাকে ধরবো? না, তুমি যাও। আপনি শিগগিরই বাড়ি যান গো। যাচ্ছি, তুমি যাও, চলে যাও তো এখান থেকে। মেয়েটি তবু দাঁড়িয়ে রইল। আর বিপাশা হু হু করে নির্লজ্জের মতো কাঁদতে থাকলো। তার কুমারিত্বের স্খলন ঘটেছিল এই বনে, আর সেই ঘটনার নায়কটিকে তার মনে জীবিত রেখেছিল। খুনি যেমন খুনের জায়গায় অনিবার্য অবচেতন টানে ফিরে আসে, আসতেই হয়, তেমনি ও এসেছে। আমিও যেমন এসেছিলাম। কিন্তু এতক্ষণ পরে ওই কাঠকুড়ুনির জংলি মেয়েটা আমাকে আবার মৃতদের চিরকালের অতীতে ঠেলে দিল। বিপাশার অশ্রু আমি সারা গায়ে নিলাম। আমার ডালপালা আর শীষের মতো ফুল সুখে দুলতে লাগলো। আমার শ্বাস প্রশ্বাসে বিপাশার চুল উড়তে থাকলো। শুনছিলেন
সৈয়দ মুস্তফা সিরাজের লেখা গল্প আমি ও বিপাশা। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।